আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, আপনি খেয়াল করেছেন আজকে একটা মিটিং হয়ে গেল জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের যে সভা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশনের যিনি চেয়ারম্যান ডক্টর ইউনূস, উনিও ছিলেন, অন্যান্য সবাই ছিলেন। এবং এখান থেকে বেরিয়ে এসে পলিটিক্যাল পার্টিগুলো যে কথাগুলো বলতে শুনলাম আমি, আমার দেখা মতে মোটামুটি তিনটা দল ছাড়া আর সবাই কিন্তু একই কথা বললেন যে ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগে নির্বাচন হওয়া উচিত। তো এটা নিয়ে সবাই তাদের বক্তব্যের কথা বললেন, তারা এই কথা ভেতরে বলে এসেছেন, এই কথাই বললেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা, এই জাতীয় ঐকমত্য কমিশনটা তো করা হয়েছে এই কারণে যে একটা সংস্কারের ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে একটা ঐকমত্য তৈরি করা, তো সেখানে নির্বাচনের তারিখ নিয়েই যে যেখানে বিরোধ তৈরি হচ্ছে, তো সেখানে একটা ঐকমত্য তৈরি হওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন, এবং নির্বাচন নিয়ে বা আপনার ভাবনাটা কি দাঁড়াচ্ছে? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের মানুষ যে রক্তক্ষয়ী একটা লড়াইয়ে বিজয়ী হয়েছে এবং বিজয়ের ভেতর থেকে তাদের প্রত্যাশা হলো আমরা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের মধ্যে মত এবং পথের পার্থক্য থাকার পরেও কোনো কোনো জায়গায় রাষ্ট্রকে সভ্য করার ক্ষেত্রে, রাষ্ট্রকে দায়িত্বশীল করার ক্ষেত্রে, রাষ্ট্রকে সংবেদনশীল করার ক্ষেত্রে একটা জায়গায় এসে আমরা রাজনৈতিক দলগুলো একটা মোহনায় মিলিত। যদিও প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি, নিজস্ব বক্তব্য, নিজস্ব কতগুলো দৃষ্টিভঙ্গি থাকার কারণে তারা সবাই একটা দল বা এক দলে কেউ নেই। ভিন্নতা আছে বলেই তাদের মধ্যে একাধিক প্ল্যাটফর্ম, একাধিক জায়গা থেকে তারা রাজনীতি করে। তারপরেও জাতির প্রয়োজনে আমাদেরকে কখনো কখনো ছোটখাটো দ্বিমত উপেক্ষা করে আমাদেরকে একটা জায়গায় আসতে হয়, আসতে হবে, এবং এটা জাতির প্রত্যাশা। এই প্রত্যাশাকে সামনে রেখে কতটুকু রাজনৈতিক দলগুলো ছাড় দিয়ে একটা ঐক্যমত্যের জায়গায় আসতে পারবে এটা সময় বলে দেবে। তবে এটা খুব চ্যালেঞ্জিং, কারণ এখানে প্রত্যেকেই চায় জনগণ যাই আশা করুক না কেন, দলগুলো তার যে কর্মসূচি আছে, তার যে অবজেক্টিভ গুলো আছে, সেই অনুযায়ী অন্যরা সবাই চলবে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে আছে। আপনি খেয়াল করবেন রাজনৈতিক দলগুলো দেশে গণতন্ত্রের চর্চা চাইলেও নিজ দল বা নিজের জায়গায় যে গণতান্ত্রিক আচরণ, সংস্কৃতি এবং পরমত সহিষ্ণুতার কথা বললেও দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এই বিষয়গুলো তাদের মধ্যে অনুপস্থিত। তারপরেও প্রথম দফার আলোচনা শেষে দ্বিতীয় দফার আলোচনা আজকে শুরু। আমি প্রথমত প্রশ্ন করি যে আজকে যাদেরকে 28টা রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদেরকে ডাকা? আপনি কি শুধু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন? না, অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপিও সেখানে আমন্ত্রণ পেয়েছে। জুলাই অভ্যুত্থানের অনেক পরে। না, জামাতো তো যদিও কোর্টের আদেশ হয়েছে, কিন্তু এখনো তো ইলেকশন কমিশন দিয়ে তারা তো নিবন্ধন পায়নি। এখনো পাইনি। রাইট। যদিও জামাতের নিবন্ধন ছিল, জি। কিন্তু আগেও ছিল, রাইট, হ্যাঁ। এনসিপির নিবন্ধন এখন পর্যন্ত নেই। তো আপনি যাদেরকে ডাকলেন, এটার ভিত্তিটা কি? নিবন্ধিত দল নাকি অনিবন্ধিত দল? যদি অনিবন্ধিত দলও হয় তাহলে শুধুমাত্র এনসিপি কেন? জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক দল গঠিত। আপনি জানেন, আপনাদের এক সময়ের কলিগ এবং বাংলাদেশের পেশাজীবী বিশেষ করে সাংবাদিকদের খুব বড় নেতা শওকত মাহমুদ
তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন এবং জি। তারাও বলছেন যে আমরা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজনীতি করতে চাই। তাহলে আপনি শুধুমাত্র এনসিপি কে এখানে কেন ডাকছেন? অথবা ওই গণ অভ্যুত্থানে যারা প্রথম কাতারে ছিলেন, ছাত্র শিবিরের সাবেক কিছু নেতা, তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন আপ জি। বাংলাদেশ নামে। জি। তারাও কিন্তু এই গণ অভ্যুত্থানের নাহিদ ইসলামরা যেভাবে ভূমিকা রেখেছেন, তাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল। তাহলে আপনি আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে 28-27টা নিবন্ধিত দল আর একটা অনিবন্ধিত দল, একে ডাকার ভেতর থেকে সরকার একটা দলের প্রতি বিশেষভাবে দুর্বল, এটি কিন্তু প্রকাশ হচ্ছে। জি। আবার আমরা যে প্রশ্নটা তুলছি, এই প্রশ্নটা যদি শওকত মাহমুদরা এটা জানার পরেও না তোলে, এই যে আপ বাংলাদেশ যদি এটি জানার পরেও না তোলে, তাহলে একটা সন্দেহ এবং অবিশ্বাসও তৈরি হতে পারে যে এরা হয়তো নিজেরা কোনো একটা আলোচনা করে কেউ কে সামনে রাখছে, কেউ পেছনে রাখছে, কেউ কেউ পেছনে রাখছে, এবং সম্ভবত এদের মধ্যে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে যে কেউ সামনে থাকবে, কেউ পেছনে থাকবে। এরা সব একই ঘরানার দল বা একই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি। একটা সরকারকে কোনো একটা বিশেষ দলের প্রতি যদি বিশেষভাবে দুর্বল থাকে, তার ভেতর থেকে সরকারের আচরণ কখনোই নিরপেক্ষ হবে না। আপনি বৈঠকের জায়গাটা যদি দেখেন, আমি ধন্যবাদ দিই যে বাংলাদেশের সব থেকে এই সময়কালের বড় রাজনৈতিক দল বিএনপি, যারা কিছুদিন আগেও সরকারের সাথে, সরকার প্রধানের সঙ্গে দেখা করার জন্য 4 দিন তারা ঘুরেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে সময় না দিয়ে ওই এনসিপির 2জন নেতাকেই কিন্তু দেখা করার সুযোগ দিয়েছে। এর ভেতর থেকে বিএনপিকে যতটুকু অবজ্ঞা করা হয়েছে, তারপরেও তারা কিন্তু আজকের সভায় অংশগ্রহণ করছে। আমার যে পয়েন্টটাকে আমি ফোকাস করতে চাই, একটা সরকার যে নির্বাচনটা কন্ডাক্ট করবে, যে বৈষম্য বিরোধী একটা স্পিরিটকে ধারণ করছে, সেই দলটা যদি, সেই সরকারটা যদি একটা স্পেসিফিক দলের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করে, তাহলে আগামী নির্বাচনে আমার শঙ্কা হচ্ছে যে এদের কেউকে এই দলের কেউকে যদি বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, আমরা কি এই ধরনের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি। আর একটা জায়গা হচ্ছে, এই ধরনের 28টা দলকে ডেকে এনে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা তাদের সাথে কথা বলছেন, এক একটা দল 2 মিনিট 3 মিনিট করে কথা বলার সুযোগটা পাচ্ছে, এবং আজকে প্রধান উপদেষ্টা 4 মিনিট কথা বলছে। আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো সম্ভবত তারা এখন পর্যন্ত এই ধরনের সভার যে গুরুত্ব কতটুকু হওয়া উচিত, সরকারের জায়গা থেকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়টা অনুধাবন করতে পারছেন। এক ধরনের গরুর হাটের মতো সবাইকে ডেকে এনে, আবার কেউ যাতে ভুল না বোঝে যে আমি এই দলগুলোকে গরুর সাথে তুলনা করছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দলের যে মর্যাদা বা যে সম্মানটা বা যে গুরুত্বটা, সেই গুরুত্বটা এখানে লঙ্ঘিত। শেষ জায়গাটা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে জাপানে যে কথাটি বলে এসেছেন যে একটা মাত্র দল নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আজকে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পেলাম, প্রায় 25টা রাজনৈতিক দল, তারা এবং 25টাই নিবন্ধিত রাজনৈতিক দল, তারা একযোগে বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তাহলে প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক মহলের কাছে যে তথ্যটা দিয়েছিলেন, সেই তথ্যটা কিন্তু সঠিক হলো না। এবং এই ধরনের ভুল তথ্য আমরা রাজনৈতিক সংস্কৃতির যেটাই মিন করুক না কেন, তার অবস্থানের সাথে এটি যায় না। আপনি যখন, আমি তাকে তার পজিশনটা আবার মনে করিয়ে দিতে চাই যে তিনি দেশ এবং দেশের বাইরে যে মর্যাদার জায়গাটা আছেন, কোনো একটা সত্যকে আড়াল করার জন্য
তার পক্ষ থেকে একটা ভুল বা বিভ্রান্তিকর অথবা ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া তার অবস্থানের সাথে সাংঘর্ষিক এবং এর ভেতর থেকে তার ইমেজ মর্যাদা ক্ষুণ্ণ করে। আমি আশা করব সরকার ভবিষ্যতে এবং সরকার প্রধান এই বিষয়টি বিবেচনায় রাখবে। আচ্ছা, একটা জিনিস, এই আলোচনার পর আপনি যে কথাগুলি বললেন, এই যে পলিটিক্যাল পার্টিগুলো ভেতরে যে কথা বলেছে, ভেতর থেকে বেরিয়ে এসে একই কথা বলেছে, এবং আপনি নিজেও বললেন যে 29টা নিবন্ধিত দলের মধ্যে 25টা না অথবা তারও বেশি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। আপনার কি মনে হয় যে এরপর তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার ব্যাপারে এই অন্তর্বর্তী সরকার সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে পারে? ধন্যবাদ। এনসিপির মর্যাদাটা সরকারের কাছে কতটুকু এটা কিন্তু আমরা দেখছি, গুরুত্ব কতটুকু এটা আমরা দেখছি। এই দলটির প্রতি সরকারের দুর্বলতা কতটুকু সেটুকু আমরা দেখছি। আপনি খেয়াল করবেন, এনসিপি এর আগে প্রথমে বলেছে বিচার ছাড়া নির্বাচন হবে না। তারপরে তারা কিন্তু আর একটা নতুন ইস্যু নিয়ে এসেছে যে নির্বাচন কমিশন যেটা আছে এটাকে রিফর্ম করতে। কেন রিফর্ম করতে হবে? প্রথমে তারা বলেছে শেখ হাসিনার কালো আইন অনুসরণ করে ইলেকশন কমিশন হয়েছে। তারপরে তারা বলছে যে এই ইলেকশন কমিশন বিএনপির রিপ্রেজেন্ট করছে। আজকে তারা আবার বলছে যে জুলাই ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিকে যাওয়া যাবে না। অর্থাৎ তারা তাদের পজিশন কিন্তু শিফট করছে। ইলেকশন কমিশন ইস্যুতে তারা কিন্তু ইলেকশন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছে। তখন কিন্তু ইলেকশন কমিশন বিএনপি অনুগত এই কথাটা তারা বলেনি। তারা এই কথাটা কখন বলেছে? যখন ইলেকশন কমিশন বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়সীমা সেই অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি, আমাদের সেই প্রস্তুতি আছে। এটা বলার পর কিন্তু এনসিপি তাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে, আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, তাদের প্রতি আস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। সেই কারণে আমি ধারণা করি বা শঙ্কা করি সরকারের যে অভিমত সেই অভিমতটা প্রতিফলন হচ্ছে এনসিপির বক্তব্য। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এই কথাটাও এসেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে না। প্রধান উপদেষ্টা 5,000 টাকা দামের একটা কুর্তা পরে তিনি কার অন্ত্যেষ্টিক্রিয়ায় গেলেন, পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় গেলেন, এটা আমরা কিন্তু প্রেস উইং এর কাছ থেকে শুনেছি। কিন্তু তিনি পদত্যাগ করতে চান এই ধরনের গুরুত্বপূর্ণ কথা এটা এনসিপির কাছ থেকে শুনেছি। সুতরাং আমার সন্দেহ হয় যে এনসিপি যে এক এক সময়ে এবং নির্বাচনের ক্ষেত্রে নতুন নতুন যে শর্ত যুক্ত করে দিচ্ছে এর পেছনে সরকারের ভেতরের অথবা সরকারের কারো সমর্থন অথবা আপনি যদি বলেন প্ররোচনা, এটাও থাকাটা অস্বাভাবিক না। যেহেতু এনসিপি সরকারের অনেক ধরটা মুখপাত্র হয়ে নানা রকমের কথা বলছে, সুতরাং তাদের আজকের যে পজিশন বা বক্তব্য এর ভেতর থেকে আমার শঙ্কা হয় যে সরকারের কথাটাই এনসিপির মাধ্যমে বলানো হচ্ছে এবং ভবিষ্যতে এনসিপির যে গুরুত্বটা সরকারের কাছে বা গুরুত্বটা সরকার দিচ্ছে এটাকে যদি সে বিবেচনা করে তাহলে নির্বাচনের ক্ষেত্রে 25টা দলও যদি একমত হয় সরকার সম্ভবত ভিন্ন অবস্থান গ্রহণ করবে। জি। আরেকটা প্রসঙ্গ একটু বলাই দরকার, সেটা হলো যে আমরা দেখেছি যে অগাস্টের পর থেকে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ খারাপ বলতাম আমরা সবাই, এবং এই খারাপের একটা নমুনা ছিল যে মব লিঞ্চিং, মব ভায়োলেন্স। এই মব ভায়োলেন্সের ক্ষেত্রে প্রথমবারের মতো সম্ভবত আমরা একটা বড় পদক্ষেপ দেখলাম এটা বন্ধের ক্ষেত্রে, সেটা রংপুরে যেটা ঘটলো। রংপুরে সেনাবাহিনী সার্জিস আলমের সঙ্গে আলোচনা করলেন, ওখানকার ছাত্র দলের লিডারদের সঙ্গে কথা বললেন, এবং তারা যে কথাটা বললেন বেশ জোর দিয়ে যে তারা কোনো ধরনের মব লিঞ্চিং আর সহ্য করবে না, এবং সেটা কেবল রংপুরে না সারা দেশেই করবে না। তো এই তাদের এই বক্তব্যটার সঙ্গে কিন্তু আমরা সেনা প্রধানের বক্তব্যের কিছুটা ইকো আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কি মনে হয় এই ঘটনাটাই আপনি একবার বিশ্লেষণ করেন ছোট করে,
আরেকটা জিনিস হলো, আপনি কি মনে করেন এরপর সারা দেশে মব লিঞ্চিং এর ক্ষেত্রে কিছুটা হলেও এক ধরনের প্রভাব পড়বে? ধন্যবাদ। আমাদের এখানে রেজিম চেঞ্জের পরে আমাদের নানা রকমের পলিটিক্যাল কালচার এস্টাবলিশ হয়, যেগুলোকে আমাদের রাজনীতির জন্য খুবই রক্তাক্ত ক্ষত বহন করে। আমি ছাত্র রাজনীতি করার সময় একাধিক সরকারের পরিবর্তন দেখেছি। যখন আওয়ামী লীগ পাওয়ারে এসেছে, ছাত্র দলের শহীদ উদ্দিন চৌধুরী এনিকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাস থেকে বিদায় নিতে দেখেছি। সুলতান সালাউদ্দিন টুকুকে রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি। আবার ছাত্রলীগের অজয়কর খোকনকেও রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি যখন বিএনপি এসেছে। আমাদের রাজনীতিতে অনেকগুলো খারাপ উদাহরণের বাইরে এবার 5ই আগস্টের পরে আর একটা খারাপ উদাহরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যুক্ত হয়েছে। সেটা হচ্ছে এই যে মব সন্ত্রাস, বুলডোজার পাঠিয়ে দিয়ে মানুষের বাড়ি ভেঙে ফেলা, ধ্বংস করে ফেলা। এই কালচারটা আমাদের এখানে ছিল না। মিথ্যা মামলা, হামলা, লুট, ধর্ষণ এগুলো ছিল, কিন্তু নতুন করে এই প্রবণতাটা এসেছে এবং সেটা কোনোভাবেই বন্ধ হচ্ছে। গত 7-8 মাসে সরকারের যে সমস্ত কাজগুলো সমালোচিত হয়েছে, তার মধ্যে সব থেকে সমালোচিত বিষয়ের একটা ছিল এই যে সংঘবদ্ধ সন্ত্রাস। গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি লুট করতে যাওয়ার পরে যখন জনগণ তাদেরকে প্রতিরোধ করলো, তখন এটিকে ডাইভার্ট করা হলো ওই যে অপারেশন ক্লিন হার্ট, অপারেশন একটা নাম দিয়ে, এবং ডেভিল হ্যান্ড। ডেভিল হান্ট। ডেভিল হান্ট, রাইট, ডেভিল হান্ট। এবং অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হলো, কিন্তু যারা এই মব সন্ত্রাস করলো তাদেরকে ধরা হলো। আমাদের খারাপ সংস্কৃতির আরো একটা উদাহরণ হচ্ছে, আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তারা এই বিষয়গুলোকে প্রপারলি একটা অ্যাকশনের দিকে যাবে। কিন্তু দেখা গেছে যে সেই অ্যাকশনটা আমরা এখন পর্যন্ত 2-1টি জায়গার বাইরে দেখিনি। এর আগে ঢাকার কলাবাগানে সমন্বয়করা একটা বাড়িতে চাঁদাবাজি করতে যাওয়ার পর সেনাবাহিনীর অ্যাকশন দেখেছিলাম, যদিও যার অফিসে গিয়েছিল তিনি আমাদের এখনকার যে সেনাপ্রধান তার ঘনিষ্ঠ আত্মীয়। সেই কারণে মানুষের মনে একটা ধারণা ছিল যে সেনাবাহিনী প্রপারলি একটা করছে না। কিন্তু রংপুরে সেনা কর্মকর্তার বক্তব্য এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষের মধ্যে একটা আশাবাদ তৈরি হয়েছে যে এই যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার নামে যে গুন্ডাম, এই গুন্ডামি বন্ধ করার ক্ষেত্রে সরকার বা সেনাবাহিনী সেনাপ্রধানের বক্তব্যকে অনুসরণ করে তারা কতগুলো পদক্ষেপের দিকে যাচ্ছে। জাতীয় পার্টি আগের স্বৈরাচারের প্রতিনিধিত্ব করে, জাতীয় পার্টি শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার সহযোগী। জাতীয় পার্টির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, কিন্তু সেই ব্যবস্থাটা নিতে হবে সরকারকে আইনের মাধ্যমে। কোন রাইট। সমন্বয়ক তার বাহুবল দিয়ে, তার পেশি শক্তি দিয়ে একটা রাজনৈতিক দলকে, দলের অফিসে আগুন দেবে, হামলা করবে, এটি একটি সভ্য জগতে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে অনুরোধ করব, গত 8-9 মাসে তারা যে সমস্ত খারাপ কাজগুলোকে চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে, এবং এই সমর্থনের কারণে এই সমন্বয়করা অথবা এই ছাত্র নেতারা যে ধরনের একটা নৈরাজ্যিক অবস্থাকে প্রমোট করছে, নেতৃত্ব দিচ্ছে, এটাকে অবশ্যই বন্ধ করতে। সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেই, অন্তত এই ঘটনার ভেতর থেকে মানুষের মধ্যে একটু হলেও স্বস্তি ফিরে এসেছে যে সেনাবাহিনী মানুষের উদ্বেগটাকে অনুধাবন করছে এবং সেনা প্রধানের যে ঘোষণা তার একটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এই যে জি। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে একটা প্রশ্ন আসলে করতেই চাই। সময় অবশ্যই কুলাবে কিনা জানি না। ছোট করে যদি আপনি একটু 2 লাইনে বলেন যে আজকে তো মানে বাজেট ঘোষণা হলো আমাদের। তো এই বাজেট গতকালকে হলো।
তো এই বাজেটের উপর আপনি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আপনি যদি 2 মিনিটের মধ্যে কিছু বলেন। প্রথমত, আমাদের একটা ইতিবাচক দিক হচ্ছে, আগে বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রীকে কনসোর্টিয়ামের বৈঠকে গিয়ে বসে থাকতে হতো, বিদেশিরা কয় টাকা দিবে তার উপরে ভিত্তি করে বাজেট। এখন আমাদের রিসোর্স ব্যবহার করে আমরা বাজেট প্রণয়ন করছি, এটা হচ্ছে আমাদের মর্যাদার একটা দিক। সেকেন্ড জায়গাটা হচ্ছে, বাজেট প্রণয়ন করাটা সহজ। আপনি একটা কনসাল্টিং ফার্মকে দায়িত্ব দিয়ে দিলেন, তারা একটা বাজেট আপনাকে দিয়ে দিল, কিন্তু বাজেটটা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। সরকার একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটি সময় বলে দেবে। তবে এই বাজেটের সব থেকে খারাপ যে দিকটা আমি দেখতে পাচ্ছি, যে সরকারের যে স্পিরিট, জুলাই স্পিরিট যেটাকে আমরা বলছি, যে আমরা এখানে একটা বৈষম্যমূলক, বৈষম্য বিরোধী একটা সমাজ চাই, দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে, বিশেষ করে আপনি কালো টাকা ব্যবহার করে যদি প্লট এবং ফ্ল্যাট কেনেন, তাহলে আপনাকে কোনো জবাবদিহি করতে হবে না। এই বার্তার ভেতর থেকে একটা প্রশ্ন আসতে পারে যে গত 10 মাসে কিছু ছাত্র, কিছু ছাত্র নেতা, কিছু তরুণ নেতা বিপুল সম্পদের মালিক হয়েছেন, যারা কেউ হলে থাকেন, কেউ মেসে থাকেন, কেউ টিউশনি করতেন। তাদেরকে ঢাকায় প্লট এবং ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য এই অপশনটা রাখা হয়েছে কিনা। কারণ কালো টাকা দিয়ে আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না, অন্য কিছুই করতে পারবেন না, সবকিছুই বন্ধ, শুধুমাত্র প্লট এবং ফ্ল্যাট কিনবেন। তো গত 10 মাসে এখানে প্লট এবং ফ্ল্যাট কেনার যোগ্যতা, আর্থিক সামর্থ্য অর্জন করেছেন এপিএসরা, কিছু উপদেষ্টা এবং তাদের আশপাশে যারা আছেন ঘনিষ্ঠভাবে তারা। আমার ধারণা, জুলাই স্পিরিটের চেতনাকে অমান্য করে এই যে সিদ্ধান্তটি সরকার নিল, প্রস্তাবটি করলো, এটা খুবই বিতর্কিত এবং জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। আপনি আসলে কতগুলি বিষয়, নতুন বিষয় আনলেন বলে আমার কাছে মনে হলো। বিশেষ করে কালো টাকার ব্যাপারটা তো আমার কাছে খুবই নতুন বিশ্লেষণ মনে হলো আমার কাছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন জনাব শরীফুজ্জামান শরীফের ব্যাখ্যা।